আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। জানিয়ে দেব অ্যান্টনি ব্লিংকেনের দক্ষিণ কোরিয়া সফরের মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। এরপরে জানিয়ে দেব পশ্চিম তীরে বন্দুক হামলায় 9 ইসরায়েলি সেনা হতাহত। সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারের সামরিক জান্তার আরও একটি শক্ত ঘাটের পতন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। দফায় দফায় উত্তপ্ত বাক্য বিনিময় করেন এরদোয়ান ও নেতানিয়াহু। এমনকি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নও করে তুরস্ক। তবে শক্তিশালী দেশ দুটি কখনো সরাসরি সংঘাতে না জড়ালেও এবার সেই শঙ্কাই তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে, সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন এরদোয়ান এবং নেতানিয়াহু। বাশার আল আসাদের পতনের পর দামেস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে। তুরস্ক যেখানে নিজের একক উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে, যাকে নিজ স্বার্থ করার জন্য বড় হুমকি মনে করছে তেল আবিব। গেল মাসে বাশার আল আসাদের পতনের ঘটে বিদ্রোহীদের হাতে। হায়াত তাহরি আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের এই অভিযান মদত জুগিয়েছে তুরস্ক। এরদোয়ানের শক বাশার আল আসাদ যখন দৃষ্টিসীমার বাইরে, তখনই আবির্ভাব ঘটে ইসরায়েলের। সুযোগ বুঝে সিরিয়ার গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চল কবজায় নেয় নেতানিয়াহুর বাহিনী। এরপরই ঘটে আসল বিপত্তি। একদিকে ইসরায়েল যখন সিরিয়াকে দুর্বল করতে চাইছে, ঠিক তখন সিরিয়ান এরদোয়ান চাইছেন সিরিয়াকে আরও শক্তিশালী এবং দামেস্কে নিজের আধিপত্য আরও জোরালো করতে। তবে এই খেলায় এরদোয়ানের সামনে বড় বাধা কুর্দিরা। এরদোয়ান যে কুর্দিদের দমাতে চাইছেন, সেই কুর্দিদের পক্ষেই আওয়াজ তুলেছে তেল আবিব। তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার কুর্দি শাসিত অঞ্চলে নতুন একটি রাষ্ট্র গঠনের দাবি দীর্ঘদিনের। কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো এই দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর সমর্থনে, এবং তারা অস্ত্র পায়। তবে এরদোয়ান এটাকে তুরস্কের জন্য বড় হুমকি মনে করেন। সিরিয়ায় আসাদের পতনের পর এরই মধ্যে মার্কিন বাহিনীর ছত্র ছায়ায় থাকা কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ এর সঙ্গে সংঘাতে জড়িয়েছে তুরস্ক। এসডিএফ নিশ্চিহ্ন করতে এসএনএ ফ্রি লাইসেন্স দিয়েছে আঙ্কারা। আর এই প্রেক্ষিতে ইসরায়েল যখন আইডিএফকে সমর্থন দিতে যাচ্ছে, তখন দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করেন একজন ইসরায়েলি অধ্যাপক এফরাত আভিভের মন্তব্য প্রকাশ করেছেন জেরুজালেম পোস্ট। সেখানে তিনি বলেছেন, এক দশকেরও বেশি সময় ধরে তেল আবিব এবং আঙ্কারার সম্পর্কে তিক্ততা লক্ষ্য করা যাচ্ছে। কয়েক দফা কূটনৈতিকভাবে পরিস্থিতি প্রশমন করছে দুই দেশ, কিন্তু তুরস্ক এখন ইসরায়েলের কবজায় পৌঁছে গেছে আঙ্কারা। তেল আবিবের সম্পর্কের আবারও অবনতি ঘটে। এদিকে ব্লিংকেনের দক্ষিণ কোরিয়া সফরের সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়া সফরের সময় একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া। সাগরে নিক্ষিপ্ত এই অস্ত্রটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মুকের সঙ্গে ব্লিংকেন সাক্ষাতে কিছুক্ষণ পরেই স্থানীয় সময় দুপুরের দিকে পূর্ব দিক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে অটল নিরাপত্তার অঙ্গীকার এবং উত্তর কোরিয়ার উস্কানির বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা বজায় রাখার বিষয়টি কথা হয়েছে ব্লিংকেন এবং সাংমুকের মধ্যে। গত ৩রা ডিসেম্বর সামরিক আইন জারি করে ১৪ ডিসেম্বর অভিশংসিত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইউলের স্থলাভিষিক্ত হয়েছেন চোই সাংমুক। এর ঠিক ২ মাস আগে গত ৫ই নভেম্বর অন্তত ৭টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল পিয়ংইয়ং। মাঝের দিনগুলোয় বিরতি দিয়ে ব্লিংকেনের সফরের সময় আবারও ক্ষমতা প্রদর্শন করল তারা। উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের প্রকৃতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে উত্তর কোরিয়া গত বছরের
RIBM পরীক্ষার কঠিন জ্বালানি এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকেল সম্মিলিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। পিয়ংইয়ংয়ের দাবি সত্য হলে এই ক্ষেপণাস্ত্র অন্য দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সব স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই কঠিন জ্বালানি ব্যবহারের পথে রয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। এই ধরনের জ্বালানি ব্যবহারের সুবিধা হলো উৎক্ষেপণের ঠিক আগে ক্ষেপণাস্ত্রের জ্বালানি পড়ার প্রয়োজনীয়তা নেই। এছাড়া এগুলো তরল জ্বালানি সংবলিত ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি টেকসই, প্রতিপক্ষের রাডারে ধরা পড়ার সম্ভাবনা কম, অপারেট করা তুলনামূলক সহজ। এদিকে পশ্চিম তীরে বন্দুক হামলায় 9 ইসরায়েলি সেনা হতাহত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি বন্দুক হামলায় 3 জন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত এবং 6 জন আহত হয়েছেন। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে ইসরায়েলি মেডিকেল সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছেন, আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ইসরায়েল পাবলিক ব্রডকাস্টার KAN এক প্রতিবেদন অনুসারে হামলাটি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বহনকারী একটি বাস এবং 2টি গাড়িকে লক্ষ্য করে সংঘটিত হয়। ঘটনাটি ঘটে উত্তর পশ্চিমের কেদুমিম বসতির কাছে। তবে এখনও কেউ হামলার দায় স্বীকার করেননি। এদিকে ঘটনার পর হামলাকারীদের খুঁজে বের করতে ওই এলাকায় এখন বড় বাহিনী পাঠিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে পশ্চিম তীর জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে, কারণ একদিকে ইসরায়েল যেমন গাজা উপত্যকার উপর গণহত্যামূলক আগ্রাসন অব্যাহত রেখেছে, তেমনি অপরদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামী জিহাদ PAJ অন্যান্য গোষ্ঠীগুলোর তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধমূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে 45,000 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে 838 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 6,700 জনের বেশি আহত হয়েছেন। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল বর্তমানে গাজায় তার মারাত্মক যুদ্ধের জন্য আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে গণহত্যার মামলার সম্মুখীন হচ্ছেন। এদিকে মিয়ানমারে সামরিক জান্তার আরও একটি শক্ত ঘাঁটির পতন। এবার মিয়ানমারের জান্তা সরকারের আরও একটি শক্ত ঘাঁটির দখল নিয়েছে বিদ্রোহীরা। বছরব্যাপী আক্রমণের মুখে সাগাইং প্রদেশের বুদালিন টাউনশিপের একটি থানা ছেড়ে পালিয়েছে জান্তা বাহিনী। প্রায় 1 বছর ধরে স্থানীয় বিদ্রোহীদের মামলার মুখে দুর্গ ও শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই স্থাপনার পতন হয়েছে। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কোতাও গ্রামের প্রতিরক্ষা পুলিশের আওতাধীন থানাটিকে ঘিরে বাংকার এবং পরীক্ষা খুঁড়েছিল মিয়ানমারের সামরিক জান্তা। বিভিন্ন রকম প্রতিরক্ষামূলক ব্যবস্থা বসিয়ে এই থানাকে শক্তিশালী ঘাঁটি ও দুর্ভেদ্য দুর্গ হিসেবে গড়ে তোলা হয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের রক্ষা হয়নি। সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স এই দুর্গের পতন ঘটিয়েছে। শুরুতেই দুর্গে নতুন করে সেনা, রসদ এবং অন্যান্য উপকরণ আসার সবগুলো পথ দখলে নেয় তারা। অকার্যকর হয়ে পড়ে জান্তার সরবরাহ শৃঙ্খল। খাদ্য ও রসাদের অভাবে এক পর্যায়ে বাধ্য হয়ে ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয় জান্তার সদস্যরা।